রাজনীতি এমন এক কেতাব যার প্রতিটি পৃষ্ঠায় লেখা থাকে আদর্শের কথা আর প্রতিটি প্রান্তে লেগে থাকে স্বার্থের কালি। আজ যে দল নতুন রাজনীতির পতাকা তুলে মাঠে নামে, কাল সেই আবার পুরনো খাতার হিসাব মেলাতে বসে। এ যেন আমাদের উপমহাদেশীয় রাজনৈতিক সংস্কৃতির চিরন্তন প্রহসন। এই প্রহসনের সাম্প্রতিক অধ্যায় রচনা করছে জাতীয় নাগরিক পার্টি, যাকে সংক্ষেপে আমরা বলি এনসিপি। জুলাই আন্দোলনের উত্তাপ থেকে জন্ম নেওয়া এই দলটির প্রতি মানুষের প্রত্যাশা ছিল, এরা হয়তো নতুন বন্দোবস্ত আনবে, পুরনো রাজনীতির ধুলো ঝেড়ে ফেলবে আর ক্ষমতার অলিগলিতে জমে থাকা পুরনো চুক্তিগুলোর উপর টানবে নতুন পর্দা। কিন্তু বাস্তবতা বড়ই নির্দয়, সে কারো কল্পনার সঙ্গে আপোষ করে না। এনসিপি এখন ঘোষণা দিয়েছে তাদের দরজা সবার জন্য খোলা। ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ, কেউ বাদ নয়। শর্ত একটাই, আপনি যদি চাঁদাবাজি, দুর্নীতি বা সন্ত্রাসের সঙ্গে যুক্ত না থাকেন তবে আপনাকে স্বাগতম। বেশ গণতান্ত্রিক, উদার, এমনকি একটু দর্শনীয় বটে। কিন্তু এই উদারতার আড়ালে যে প্রশ্নটি ধীরে ধীরে মাথা তোলে তা হলো, এ কি আদর্শের বিস্তার নাকি ভোটের হিসাব? তবে কি ক্ষমতা পাওয়ার লোভে এই নরম সুর? নাহিদ ইসলামের বক্তব্যে একটি সূক্ষ্ম স্বীকারোক্তি লুকিয়ে আছে। তিনি যেন অজান্তেই বলে ফেলেছেন, আওয়ামী লীগের সব মানুষ অপরাধী নয়। এ কথা নতুন কিছু নয়, বহুদিন ধরেই রাজনৈতিক বিশ্লেষকরা বলে আসছেন। কিন্তু বাস্তবে যা হয়েছে তা হলো, আওয়ামী লীগ আর গণহত্যাকারী প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছে। ফলে অনেক নিরীহ মানুষও ভুগেছেন শুধুমাত্র তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে। এখানে এনসিপির নতুন খেলা। তারা বলছে, এসো তোমরা অতীত ভুলে যাও, আমাদের পতাকার নিচে দাঁড়াও। প্রশ্ন হলো, যদি অতীত এতটাই গুরুত্বহীন হয় তাহলে রাজনীতির আদর্শ কোথায় দাঁড়ায়? আদর্শ কি তাহলে কেবল বক্তৃতার অলংকার? রাজনীতিতে চিরস্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই, এই প্রবাদটি আমরা বহুবার শুনেছি। কিন্তু সেটি যদি একটাই সত্য হয় তাহলে নতুন রাজনীতির দাবিটা কোথায় দাঁড়ায়? এনসিপি কি তাহলে ধীরে ধীরে বুঝে ফেলেছে, ক্ষমতায় যেতে হলে শুধু আদর্শ নয়, প্রয়োজন সংখ্যা, আর সেই সংখ্যা জোগাড় করতে হলে দরকার পুরনো খেলোয়াড়দের? এখানে একটু ইতিহাসের দিকে তাকানো যাক। জিয়াউর রহমান বিভিন্ন মত এবং পথের মানুষকে একত্র করে একটি বড় দল গড়ে তুলেছিলেন। সেই মডেল হয়তো এনসিপির কাছেও আকর্ষণীয় মনে হচ্ছে, কিন্তু একটি কথা ভুলে গেলে চলবে না, জিয়া ছিলেন একটি নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট প্রেক্ষাপটের মানুষ। তার ব্যক্তিত্ব, তার জনপ্রিয়তা, তার রাজনৈতিক দক্ষতা, এসবের সমন্বয় ঘটানো এত সহজ কাজ নয়। এনসিপির সামনে তাই দ্বৈত চ্যালেঞ্জ। একদিকে তারা নতুনত্বের দাবিদার, অন্যদিকে তারা পুরনোদের আমন্ত্রণ জানাচ্ছে। এই দ্বৈত অবস্থান অনেকটা সেই ছাত্রের মতো, যে একদিকে পরীক্ষায় নকল না করার শপথ নেয়, অন্যদিকে পাশের বেঞ্চের খাতার দিকে চোখ রাখে। রাজনীতির আরেকটি চিরন্তন সমস্যা হলো ক্ষমতা আর দল একাকার হয়ে যাওয়া। আমরা দেখেছি, ক্ষমতায় গেলে দলীয় নেতারা নিজেদের রাষ্ট্রের অংশ ভাবতে শুরু করেন। মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব জায়গায় তাদের অবাধ যাতায়াত। প্রশাসন তাদের সামনে মাথা নত করে। এই সংস্কৃতি নতুন কিছু নয়, এটি বহু পুরনো রোগ। এটি মানতে হবে, এনসিপিও এই রোগ থেকে মুক্ত নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের নেতাদের সহজ যোগাযোগ, বিদেশ সফরে অংশগ্রহণ, এসব ঘটনা মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে। একই সময়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোর নেতাদের সেই সুযোগ না পাওয়া, এই বৈপরীত্য কি কেবল কাকতালীয়? আরও একটি দৃশ্য চোখে পড়ে, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান। লাল কার্পেট, দামি মঞ্চ, মেটাল ডিটেক্টর, মোবাইল টয়লেট, সব মিলিয়ে এক রাজকীয় আয়োজন। দেখে মনে হয় যেন ক্ষমতায় থাকা কোনো দলের মহাসমাবেশ। প্রশ্ন জাগে, এ কি সত্যিই একটি নতুন দলের জন্ম, নাকি পুরনো আড়ম্বরেরই পুনরাবৃত্তি? আর কারাই বা তাদের মদত দিচ্ছে? এখানে এসে মূল প্রশ্নটি আবার সামনে আসে। যদি আওয়ামী লীগের নিরীহ কর্মীরা এনসিপিতে এসে রাজনীতি করতে পারেন, তাহলে তারা নিজেদের দলের ব্যানারেই কেন রাজনীতি করতে পারবেন না? তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে বাধা কোথায়? সাধারণ মানুষের চাওয়া খুব বেশি কিছু নয়। তারা চায় যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, কিন্তু যারা অপরাধ করেনি তাদের রাজনীতি করার অধিকার থাকুক। কোনো দলকে নিষিদ্ধ করে সমস্যার সমাধান হয় না, এটি ইতিহাস
বহুবার প্রমাণ করেছে। 1971 সালের পর আমরা একটি সুযোগ হারিয়েছিলাম। তখন যদি ভিন্ন মতাবলম্বীদের একটি সাংবিধানিক কাঠামোর মধ্যে আনা যেত, তাহলে হয়তো আজকের ইতিহাস ভিন্ন হতো। 2024 সালেও এমন একটি সুযোগ এসেছিল, কিন্তু সেই সুযোগও হাতছাড়া হয়েছে বলে মনে হচ্ছে। রাজনীতির নিষেধাজ্ঞা অনেকটা প্রেসার কুকারের ঢাকনার মতো, যত চাপ বাড়ে বিস্ফোরণের সম্ভাবনাও তত বাড়ে। আওয়ামী লীগকে যদি প্রকাশ্যে রাজনীতি করতে না দেওয়া হয়, তারা হয়তো গোপনে শক্তি সঞ্চয় করবে, আর সেই গোপন শক্তি একসময়ে বিস্ফোরিত হলে তার অভিঘাত সবার উপরে পড়বে। এনসিপি এই বাস্তবতা বুঝতে পেরেছে বলেই হয়তো উন্মুক্ত দরজা নীতি গ্রহণ করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যিই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চেষ্টা, নাকি কেবল ভোটের অঙ্ক মেলানোর কৌশল? আসন্ন উপজেলা নির্বাচনে এই প্রশ্নের আংশিক উত্তর দেবে। এনসিপি এখন বিএনপি ও আওয়ামী লীগের অভিমানী ও বঞ্চিত নেতাদের দলে টানার চেষ্টা করছে। চট্টগ্রামে বৈঠক, সম্ভাব্য যোগদান নিয়ে গুঞ্জন, সব মিলিয়ে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সার্জিস আলম এটিকে বলছেন দ্বিপাক্ষিক যোগাযোগ। তার ভাষায়, যারা অবমূল্যায়িত তাদের জন্য এনসিপি একটা প্ল্যাটফর্ম হতে চায়। কথাটি শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা হলো রাজনীতিতে অবমূল্যায়িত আর সুযোগ সন্ধানী এই দুইয়ের পার্থক্য করা খুব সহজ নয়। দলছুট নেতাদের একটি বড় অংশই আদর্শের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেন, একথাও আমাদের অজানা নয়। ফলে তাদের নিয়ে নতুন রাজনীতি গড়া মানে অনেকটা পুরনো ইট দিয়ে নতুন বাড়ি বানানোর চেষ্টা। বাইরের রং বদলালেও ভেতরে ফাটল থেকেই যায়। সবশেষে বলা যায়, এনসিপি একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তারা চাইলে সত্যিই একটি অন্তর্ভুক্তিমূলক আদর্শভিত্তিক রাজনীতি গড়ে তুলতে পারে, আবার চাইলে তারা পুরনো রাজনীতির আরেকটি সংস্করণ হয়ে উঠতে পারে, শুধু নাম আর স্লোগান বদলে। উন্মুক্ত দরজা ভালো কথা, কিন্তু দরজার ওপাশে কি আছে সেটিই আসল প্রশ্ন। যদি সেখানে পুরনো রাজনীতির ধুলো জমে থাকে, নতুন বোতলের গায়ে যতই চকচকে লেবেল লাগানো হোক না কেন, ভেতরের স্বাদ বদলাবে না। রাজনীতি শেষ পর্যন্ত মানুষের আস্থা দিয়ে বেঁচে থাকে। এই আস্থা একবার ভেঙে গেলে কোনো উন্মুক্ত দরজাই তাকে ফিরিয়ে আনতে পারে না। এখন দেখার বিষয়, এনসিপি সেই আস্থা তৈরি করতে পারে, নাকি তারাও ইতিহাসের পুনরাবৃত্তির আরেকটি অধ্যায় হয়ে যায়।